নিভৃতে প্রেম আমার নীলাঞ্জনা। নাজনীন নেছা নাবিলা। পর্ব ৩। দরজার সামনে থেকে সরতরা। ইরফান কড়া কণ্ঠে বলল। নীলা ইরফানের চোখে চোখ রেখে বলল, কেন ভাইয়া? আমাদের পরিবারের নিয়ম ভুলে গেছো নাকি? কারোর বিয়ে হলে ছোটরাই তো বাসর ঘরের সামনে দাঁড়িয়ে থাকা টাকা নেওয়ার জন্য। কত কষ্ট করে আমরা তোমাদের বাসর ঘর সাজালাম, এইটা তো আমাদের প্রাপ্তি। নীলার কথা শুনে ইরফান এবং আরশি একসাথে অবাক হয়। তাদের বাসর ঘর নীলা সাজিয়েছে। আরশি আর নিজেকে দমিয়ে না রেখে বলে উঠে, তুই নিজ হাতে আমাদের বাসর ঘর সাজিয়েছিস? নীলা স্মিত হেসে জবাব দিল, কেন নয় ভাবি, এতটুকু তো করাই যায়। নীলার এমন সম্পর্ক রক্ষাজনক ডাক শুনে আরশি অবাক হয়, যেমন ঠিক তেমনি নীলাকে কষ্ট পেতে না দেখে ভেতর ভেতর রাগে জ্বলে উঠল। ইরফান এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। পরনে তার নীল রঙের শাড়ি। এই রং নীলার খুব পছন্দের, কিন্তু ইরফানের অপছন্দ বলে নীলা এই রঙের জিনিসপত্রের ধারের কাছেও যেত না। অথচ আজ সেই নীলা তার পছন্দকে উপেক্ষা করে নিজের পছন্দের কাজ করল্ট। ইরফানের কাছে যেন এই নীলা অচেনা। ইরফান রাগী কণ্ঠে বলল, নীলা, তোকে না বলেছিলাম আমার নীল রং পছন্দ না, তাহলে এই রঙের শাড়ি কেন পরেছিস? নীলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ইরফানের চোখে চোখ রেখে বলল, আমি কেন তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখব? তোমার বউ আছে, তাকে বরং বলো নীল রঙের জিনিস থেকে দূরে থাকতে। নীলার কথা শুনে ইরফান স্তব্ধ হয়ে গেল। নীলা কখনো তার মুখের উপর এইভাবে কথা বলেনি। নীলার কথা শুনে আরশি তৎক্ষণাৎ বলে উঠল, না বাবা, আমার নীল রং অনেক পছন্দ। আমি কারোর জন্য নিজের পছন্দ বিসর্জন দিতে পারবো না। আর আমি ভীষণ ক্লান্ত, তোমাদের যা নেওয়ার আছে তা নিজেদের ভাইয়ের কাছ থেকে নাও। আমি রুমে গেলাম। কথাগুলো বলেই আরশি নীলা আর ইবাদের মাঝ দিয়ে রুমে চলে গেল। ইরফান এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কই, নীলা তো কখনো এভাবে বলেনি যে সে নিজের পছন্দকে বিসর্জন দিতে পারবে না। অথচ আরশি কত সহজেই কথাগুলো বলে ফেলল। এই মুহূর্তে যদি আরশি জায়গায় নীলা থাকতো তাহলে কখনোই ইরফানকে এইভাবে ছেড়ে চলে যেত না, বরং বলতো, আমিও যেমন ক্লান্ত আমার ইরফান ভাইও তেমন ক্লান্ত। ওকে কেউ বিরক্ত করো না। ইরফান নিজের চিন্তায় মগ্ন ছিল, তখনই আবির বলে উঠল, ভাইয়া রুমে গিয়ে চিন্তা ভাবনা করো, আপাতত আমাদেরকে টাকা দাও। ইরফান নড়ে চড়ে উঠল আবিরের কথায়। সে ভীষণ ক্লান্ত এবং বুকের মাঝে এক অজানা শূন্যতা অনুভব করছে, তাই আর কথা না বাড়িয়ে জিজ্ঞেস করল, কত টাকা? আবির আর ইবাদ দাঁত বের করে হাসি দিয়ে বলল, বেশি না, মাত্র 10,000। ইরফান পকেটে থাকে টাকা বান্ডিল বের করে চেক করে দেখল তার কাছে আছে কেবল 7,000 টাকা। নীলা বাঁকা হাসে বলল, ভাইয়া, এর থেকে বেশি তো আমার কাছেই আছে। যাই হোক, এগুলোই দাও, আমরা ম্যানেজ করে নিব। ইরফান কিছুটা লজ্জা পেল নীলার কথায়। আগে অনেক টাকা নিয়েছে নীলার কাছ থেকে, কিন্তু কখনো লজ্জা পায়নি, কিন্তু আজ পাচ্ছে। ইরফান নীলার দিকে টাকাগুলো এগিয়ে দিতেই নীলা আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, টাকাগুলো নিয়ে ছাদে আসো, আমরা আড্ডা দেই। কথাটি বলেই নীলা জবা ফুলকানের পেছনে গুজে সামনের দিকে এগিয়ে গেল। ইরফান আহত দৃষ্টিতে কেবল চেয়ে রইল নীলার পানে। ভাবল হয়তো নীলা অন্তত একবার পেছনে ফিরবে। কিন্তু নীলা সোজা ছাদের দিকে চলে গেল। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে মিহাল। ইসরাতুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে বাবা? মিহাল আহত কণ্ঠে বলল, মিনু আন্টির কথা মনে পড়ছে। ইসরাতুল ঠিকই বুঝতে পারলেন ছেলে তার মিনু আন্টির জন্য না, বরং মিনু আন্টির ছেলে মুনভির জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু মিনুর কথা শুনে তার মনে পুরনো স্মৃতি জাগ্রত হল। অবশ্য এগুলো সে কখনোই ভুলেনি। মিহাল মায়ের নীরবতা কারণ উপলব্ধি করতে পেরে বলল, তোমার ছেলের উপর ভরসা রাখো মা, আমি সব ঠিক করে দেব। ইসরাতুল কিছু বলল না, কেবল ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নীরবে চোখের জল ফেলল। বাসর ঘরে ঢুকতেই ইরফানের যেন যান যায় যায় অবস্থা। পুরো রুম জবা ফুল দিয়ে সাজানো, সাথে নীল রঙের জালি কাপড়ট। আরশি এতক্ষণে পরনে লাল রঙের শাড়ি খুলে ইরফানের শার্ট এবং ট্রাউজার পরে বসে আছে। তার খেয়ালই নেই যে এই রুমে তার স্বামী ঠিকমতো দম দিতে পারবে না। ইরফান আরশিকে কিছু বলতে যাবে তার আগেই আরশি বলে উঠল, ওহ কামন ইরফান, আজ কিছু হবে না। আমি অনেক ক্লান্ত। আর এমনিতেও তোমাদের বাড়ি আসার পর থেকে আমার পরিবার কম কথা শোনায়নি আমাকে। আজকে রাতে কিছু হবার আশা করো না। আর এমন তো নয় যে আমাদের মাঝে কখনো কিছু হয়নি। এসব তো অনেক আগেও অনেকবার হয়েছে। তাই আমাকে এখন ঘুমাতে দাও। কথাগুলো বলে আরশি বিছানায় শুয়ে পড়ল গায়ে কমফোর্ট জড়িয়ে। ইরফান রাগে দুঃখে গোজগোজ করতে করতে রুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে চলে গেল।
তার রাগ মূলত আরশির উপর, কিন্তু নীলার উপর আজ সে তার সকল রাগ ঝাড়বে। নীলা, আবির আর ইবাদ মিলে ছাদে চেহারা নিয়ে বসে আড্ডা দিচ্ছিল এবং আইসক্রিম খাচ্ছিল। এমন সময় ইরফান রাগে গোজগোজ করতে করতে ছাদে এলো এবং নীলার হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর দাঁতের দাঁত চেপে বলল, তুই চাস না আমি বাসর করি, তাই ইচ্ছে করে এমন করেছিস তাই না? ইরফানের কাজ দেখে আবির রেগে গেল। ইবাদ কেবল নীরব দর্শকের মতো সবকিছু দেখতে লাগল। নীলা শব্দ করে হেসে উঠল। তার হাসি শুনে সবাই অবাক। নীলা হাসতে হাসতে বলল, তোমার বাসর করা নিয়ে আমার কোন সমস্যা নেই ইরফান ভাইয়া। এখন তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বাসর করবে নাকি রাস্তার কুকুরের সাথে সেটা নিতান্তই তোমার ব্যাপার। নীলার কথা শুনে ইবাদ আর আবির শব্দ করে হেসে উঠল। আর ইরফান আবারও স্তব্ধ হয়ে গেল। সে যেন এই নীলার রূপ হতে অজ্ঞাত। সূর্যের তীব্র আলো জানলার পর্দা ভেদ করে চোখে আসতেই নীলার ঘুম হালকা হয়ে যায়। রাতে ছাদ থেকে এসে কাপড় চেঞ্জ করে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম এসে তার চোখে ভর করে। আস্তে আস্তে বিছানায় উঠে বসল নীলা। চোখ ডলে কিছুক্ষণ এভাবে ঝিম মেরে বসে রইল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল কেবল 9টা বাজে। এমনিতে নীলা ভোরে উঠে নামাজ আদায় করে সব সময়। কিন্তু কাল এত ধকল গেল, তারপর দেরি করে ঘুমিয়েছে, সেই হিসেবে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে সে। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে নেমে কাভার্ড থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। একদম শাওয়ার নিয়েই রুম থেকে বের হবে সে। লায়লা ইসলাম রুটি বেলছেন। তার পাশেই দাঁড়িয়ে তাওয়ায় রুটি সেকছেন তার বড় জা ইরিন। এবং পাশের চুলায় সবজি রান্না করছেন তাদের ছোট জা রুবিনা আক্তার। 3 জা আপন 3 বোনের মতন। তাদের মাঝে যেমন ভালোবাসা আছে তেমনি মনোমালিন্যও আছে। কিন্তু নিজের সমস্যা নিজেরাই মিটিয়ে নেন। শ্বশুর মশাই নীলার জন্মের আগেই মারা যান। এবং শাশুড়ি মারা যান যখন নীলার বয়স ছিল কেবল 4। শাশুড়ির ইচ্ছে ছিল নীলাকে নিজেদের মাঝেই বিয়ে দিবেন। তাই মৃত্যুশয্যায় থাকা অবস্থায় আর্জি জানিয়ে যান যে ইরফানের সাথে যেন নীলার বিয়ে দেওয়া হয়। এবং পরিবারের সবাই এতে দ্বিমত পোষণ করেন না। এরপর থেকে ইরফানকে বলে দেওয়া হয়েছিল যে নীলা বড় হলেই নীলার সাথে তার বিয়ে দেওয়ার হবে। ইরফানের বয়স ছিল তখন কেবল 10, এই সম্পর্কে অনেকটা ধারণা ছিল। তাই সেও রাজি হয়ে যায়। নীলার যখন জন্ম হয় তখন সে ছিল ধবধবে সাদা। কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ থাকার কারণে আস্তে আস্তে গায়ের রং উজ্জ্বল শ্যামলায় আসে। এবং পরবর্তীতে এত শরীরের যত্নও নেওয়া হয়নি তার। কিন্তু মায়া তো মুখেই রয়ে যায়। ইরফান ছোটবেলা থেকেই নীলাকে খুব যত্নে রাখতট। ইরফানই নীলাকে একবার বলেছিল যে নীলা বড় হলে নীলাকে সে বিয়ে করবে। তখন নীলার বয়স ছিল কেবল 6 বছর। বিয়ে মানে বুঝত খাওয়া দাওয়া, নতুন কাপড়। ঠিক যেমন তার পুতুলের বিয়ে হট। তখন সে ছোট্ট নীলা ইরফানকে বলেছিল, ইরফান ভাইয়া আমি তোমার পুতুল বউ হব। এবং তুমি হবে আমার পুতুল জামাই। নীলার এমন কথা সবাই শুনে হাসলেও ইমরান খান খুব রাগারাগি করেছিলেন নিজের ছেলের সাথে। তার রাগের কারণ সবাই জানতে চাইলে তিনি প্রতি উত্তরে বলেছিলেন, আমি চাইতাম না নীলা এসব সম্পর্কে জানুক। সে খুবই ছোট এবং নিষ্পাপ। এখন তাকে যা বলা হবে সে তাই মনে রাখবে। ভবিষ্যতে যদি হিতে বিপরীত হয় তাহলে ওর নিষ্পাপ মন ভেঙে যাবে। তখন অবশ্য সবাই শান্ততা দিয়েছিলেন এমন কিছু হবে না। এই স্কল চিন্তায় এতটাই মশগুল ছিলেন ইরিন যে তাওয়ায় থাকা রুটি পুড়ে যাচ্ছিল তাতে তার কোন হেলদোল নেই। লায়লা ইসলাম তা লক্ষ্য করে রুটি বেলা রেখে সঙ্গে সঙ্গে চুলা নিভিয়ে দিয়ে চিন্তিত স্বরে বললেন, এই ভাবি কি হয়েছে তোমার? কোন চিন্তায় মগ্ন ছিলে তুমি? রুটি তো পুড়ে কয়লা হয়ে গেল। লায়লা ইসলামের কথা শুনে রুবিনা আক্তার চুলার আঁচ কমিয়ে তাদের দুজনের দিকে মুখ করলেন। ইরিন আক্তার হুঁশ ফিরতেই ডুকরে কেঁদে উঠলেন। তাকে হঠাৎ এইভাবে কাঁদতে দেখে 2 জা মিলে ব্যস্ত হয়ে উঠলেন। একজন তার মাথায় হাত বুলিয়ে তাকে থামানোর চেষ্টা করছে তো আরেকজন তার পিঠে হাত বুলিয়ে থামানোর চেষ্টা করছে। ইরিন আক্তার কাঁদতে কাঁদতে বললেন, উনি এই ভয়টা পাচ্ছিলেন তা এখন সত্যিতে পরিণত হলো। আমার নিষ্পাপ নীলার নিষ্পাপ মন ভেঙে গেল। কথাগুলো বলে আবার কান্নায় ভেঙে পড়লেন। তার বলা কথাগুলো শুনে লায়লা ইসলাম ও রুবিনা আক্তার দুজনের চোখই অশ্রুসিক্ত হয়ে গেল। কিন্তু পরক্ষণেই লায়লা ইসলাম নিজেকে সামলে বড় যাকে ভরসা দেওয়ার জন্য বললেন, আমার মেয়ে কি এতটাই ফুটবল নাকি? তার মাঝে যে আমি মিনু আপুর ছায়া দেখতে পাই। এত সহজেই ভেঙে পড়ার মতো আমাদের মেয়ে নীলা না। তার মাঝে যে মির্জা বংশের রক্ত চলাচল করছে। তাহলে আমরা কান্নাকাটি করে কেন আমাদের মেয়েকে অপমান করব? লায়লা ইসলামের কথা শুনে ইরিন আক্তার চোখের পানি মুছে ফেলল। তারপর ঠোঁটে হাসি বজায় রাখার চেষ্টা করে বললেন, ঠিকই বলেছিস তুই। আমাদের মেয়ে তো কোনো দোষ করেনি। তাহলে সে কেন কষ্ট পাবে?
আমি পরের মেয়েকেও দোষারোপ করব না। সকল দোষ আমার নিজের ছেলের, যে নিজের জীবন নিজ হাতে নষ্ট করেছে। তার পাপের ফল সে ঠিকই পাবে। রুবিনা আক্তারও বড় দুই জায়ের কথায় সায় দিয়ে বললেন, হয়েছে, এখন তাড়াতাড়ি রান্না করো তো, এমনিতেই দেরি হয়ে গেছে, সবারই তো ক্ষুধা লেগেছে। আর তোমার ছেলে এবং তার বউ কেউ তো দেখছি না। ইরিন আক্তার আবার চুলা ধরিয়ে রুটি সেঁকতে সেঁকতে বললেন, তাদের জীবন তারা বুঝে নিবে, তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই। কামিং। নিজের কেবিনে বসেছিল মিহাল। দরজায় নক শুনতাই আসার অনুমতি দিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করল লিসা। পুরো নাম তার লিসা কায়নাত। সে এই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। অনার্স তৃতীয় বর্ষে অর্থনীতি নিয়ে পড়ছে। তার বাবা মিস্টার ইমন কায়নাত এই ইউনিভার্সিটির অধ্যাপক। বলতে গেলে এই ইউনিভার্সিটিতে তার মন মর্জিতে হয় অনেক কিছুই। সে আবার মিহালকে পছন্দ করে। মিহাল যখন প্রথমবার তাদের ক্লাস করেছিল তখনই সে মিহালকে দেখে ক্রাশ খেয়েছিল। এরপর থেকে ক্লাসেই যেই মেয়েই মিহালের দিকে তাকাতো সে তাদের হুমকি দিত। কিন্তু তার আফসোস একটাই, মিহাল তার দিকে কখনোই তাকাতো না। দেখতে সে যথেষ্ট সুন্দর। গায়ের রং লাল সুন্দর। কোমর সমান চুল লেয়ার কাটিং করা। লালচে চুল সূর্যের আলোকে চিকচিক করে। ইউনিভার্সিটির সকল ছেলে তার পেছনে ঘুরে। মিহাল ডেস্কের উপর রাখা কম্পিউটারে কিছু করছিল, তাই তার সামনে কে এসেছে তা সে চোখ তুলে দেখার প্রয়োজন বোধ করল না। লিসার পরনে কালো শার্ট স্কার্ট এবং সাদা শার্ট। শার্টের প্রথম দুই বোতাম খোলা। শার্ট গায়ের সাথে একদম ফিটিং হয়ে লেগে আছে। লিসা একদম মিহালের ডেস্কের সামনে এসে দাঁড়ায়। মিহাল তাকে চোখ তুলে না দেখায় সে মনে মনে রেগে যায়। কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে মিষ্টি সুরে বলতে শুরু করল, স্যার আইম লি। লিসা নিজের কথা সম্পূর্ণ করার আগেই মিহাল নিজের পুরুষালী গম্ভীর কণ্ঠে বলল, আই এম নট ইন্টারেস্টেড ইন ইয়োর নেম, জাস্ট টেইল দ্য রিজন হোয়াই ইউ কাম হেয়ার। মিহালের এমন রূঢ় আচরণে গা জ্বলে উঠল লিসার। সে কিছু না বলেই হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। মিহাল একবার তাকিয়ে দেখারও প্রয়োজন মনে করল না। বাড়ির সকল পুরুষরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে বাড়ি থেকে। এখন বাড়ির মহিলারা এবং মেয়েরা বাকি। নীলা গোসল করে ছাদে চলে গিয়েছিল। কিন্তু ছাদে গিয়ে দেখল ইরফান ছাদে থাকা ছোট্ট চৌকি, যেখানে মূলত সবাই বসে আড্ডা দেয়, সেখানে শুয়ে ঘুমাচ্ছে আর শীতে কাঁপছে। কিন্তু আশ্চর্যজনকভাবে নীলার বিন্দুমাত্র খারাপ লাগল না। নীলা যতই বাহির থেকে শক্ত থাকুক না কেন, মন তার খুব নরম। এমন অবস্থায় যেকোনো মানুষকে দেখলেই তার খারাপ লাগত। আর সেই জায়গায় তো তার প্রাণপ্রিয় ইরফান, যার জন্য সে কোন এক সময় নিজের জান দিয়ে দিতে প্রস্তুত ছিল। কিন্তু নীলার মন মানসিকতা অনেকটাই ভিন্ন। যাকে ভালোবাসবে তার কাছ থেকে ভালোবাসা না পেলেও তার জন্য সে অনেক কিছু করতে রাজি। কিন্তু যদি নিজের সব থেকে ভালোবাসার মানুষের কাছ থেকে একবার আঘাত পায় তাহলে তার দিকে ফিরে তাকাতেও সে রাজি না। এখন যেমন ইরফানের জন্য তার বিন্দুমাত্রও কষ্ট হচ্ছে না। ছাদে না থেকে আবার নিজের ঘরে চলে আসলো। বারান্দায় টাওয়াল শুকাতে দিয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। নিজেকে এমন শক্ত থাকতে দেখে নিজেকে নিজেই প্রশ্ন করল, কই, আমার তো বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। আফসোস হচ্ছে যে নিজের মূল্যবান সময়, মূল্যহীন অনুভূতি, ভালোবাসা প্রতারকদের জন্য নষ্ট করেছি। কিন্তু একটুও কষ্ট হচ্ছে না ধোঁকা পেয়ে। বরং নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ প্রতারকদের আমি চিনতে পেরেছি। এবং এর সাথে সাথেই মানুষকে ভালোবাসা কিংবা বিশ্বাস করার সাহস হারিয়ে ফেলেছি। কথাগুলো বলে নীলা এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চুল শুকিয়ে মুখে ক্রিম, শরীরে লোশন লাগিয়ে মাথায় ঘোমটা দিয়ে নিচে চলে গেল। সে বরাবরই শালীনভাবে চলতেই পছন্দ করে। তার মতে চুল বের করে মানুষকে দেখিয়ে হাঁটলেই সেটা স্টাইল হয়ে যায় না। গতকাল রাতেও তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে হিজাব পরেছিল। এবং বিয়ের দিনেও হিজাব না পরলেও মাথায় ঘোমটা দিয়েছিল। নীলা আস্তে আস্তে রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। ইরফানের ঘুম ভাঙল ইবাদের ডাকে। ইবাদ ছাদে এসে নিজের বড় ভাই ঠিক হয়ে শুয়ে থাকতে দেখে হাসল, তারপর বলল, ঠিকই আছে, রাজকন্যাকে রেখে যদি শাকচুন্নিকে বিয়ে করা হয় তাহলে কপালে ছাদে থাকাই লেখা আছে। কথাগুলো বলেই নিজের ভাইকে ডাকতে লাগল। ইরফান আস্তে আস্তে উঠে বসল। মাথা তার ভার হয়ে আছে। ঠিকমতো ঘুম হয়নি রাতে। তার ওপর আবার রাতে শীত লেগেছিল ভীষণ। ইবাদ ভাইয়ের এমন অবস্থা দেখে খোঁচা দিয়ে বলল, যেমন কর্ম তেমন ফল, থেকে বলেই ছাদ থেকে নামার জন্য দৌড় দিল। ইরফান কিছু বলল না, কেবল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কাল নীলার বলা কথায় সে ভীষণ আঘাত পেয়েছিল। তার নীলা কখনোই তাকে আঘাত দিত না। সেই ছোট্টবেলা থেকেই যদি সে ব্যথা পেত তাহলে তার কষ্ট দেখে নীলা কান্নাকাটি করত। তার জ্বর হলেই তার মায়ের সাথে নীলাও সারা রাত জেগে তার সেবা করত।
ছোট্ট ছোট্ট হাত দিয়ে মাথা টিপে দিত। অথচ কাল এমনভাবে অপমান করার পর একবারও তার দিকে না তাকিয়ে ছাদ থেকে হনহনিয়ে চলে গেল। আর যাকে বিয়ে করে এনেছে সে একবারও তার খোঁজখবর নিল না। ইরফান আর বসে না থাকে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। নিজের ঘরে গিয়ে দেখল আরশি নীলার এক জামা পরে বসে বসে বিছানায় ফোন চালাচ্ছে। ইরফানকে একবার দেখে তারপর আবার ফোনে মনোযোগ দিল। একবারও জিজ্ঞেস করল না সে সারারাত কোথায় ছিল। ইরফান আরশির সামনে গিয়ে জিজ্ঞেস করল, নীলার জামা তুমি কেন পরেছ? আরশি নির্বিঘ্ন ভঙ্গিতে বলল, বিয়ে করার সময় তো আর কোন কাপড় নিয়ে আসিনি। আর তোমার শার্ট পরে তো আর সবার সামনের যেতে পারবো না। তাই নীলার রুমে গিয়ে তার কাভার থেকে জামা বের করে নিয়ে এসে পরে ফেলেছি। তার সবকিছুই তো আমার জানা। ইরফান অবাক হলো, তারপর বলল, নীলার অনুমতি নিয়েছ? আরশি হেসে উঠল, তারপর বলল, নীলাকে ঠকিয়ে আমার কাছে আসার সময় তুমি কি একবারও নীলার অনুমতি নিয়েছিলে? ইরফান স্তব্ধ হয়ে গেল। তার ভেতর দিয়ে এক ঝড় বয়ে গেল। ভেতরটা কেমন খা খা করে উঠল। প্রতি উত্তরে কিছু বলার জন্য খুঁজে পেল না। তাই আর কথা না বলে কাভার থেকে নিজের কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। ডাইনিং টেবিলে বসে নীলা, আবির আর ইবাদ 3 জন মিলে খাবার খাচ্ছে। ইবাদ নিচে এসেই সবার সামনে বলে দিল ইরফান কাল সারারাত ছাদেই কাটিয়েছে। কথাটি শুনে সকলেই নীলার দিকে দৃষ্টিপাত করল। কিন্তু নীলা নিজের মতো খাবার খাচ্ছিল। এমন ভাব করছিল যেন সে কিছুই শুনেনি। অথচ কিছুক্ষণ আগেই সে নিজ চোখেই দেখে এসেছিল। সবাই নীলার ঠান্ডা ব্যবহার দেখে নিশ্চিত হলো যে তাদের মেয়ে অনেক আগেই নিজেকে সামলে নিয়েছে, তাই কেউ আর এই বিষয়ে কোন কথা বলল না। সিঁড়ি দিয়ে নব দম্পতি নেমে আসছে। কেউ তাদের দিকে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করল না। সবাই মিলে একসাথে খেতে লাগলো। ইরফান এসে নীলার সামনাসামনি বসল। দৃষ্টি তার নীলার দিকে আটকে আছে। আরশি ইরফানের পাশের চেয়ারে বসল। ইবাদ খেয়াল করল আরশি নীলার জামা পরেছে, যা তার মোটেও পছন্দ হলো না। তাই আরশির দিকে ভ্রু জোড়া কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই মহিলা, আপনি আমার নীল আপুর জামা কেন পরেছেন? আরশি ঠিক পছন্দ হলো না ইবাদের তাকে মহিলা বলে সম্বোধন করাই। কিন্তু সবার সামনে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করল। ইবাদের কথায় সবাই আরশির দিকে তাকালো, এমনকি নীলা নিজেও। আরশির পরনে তার কেনা সব থেকে পছন্দের ড্রেস দেখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল তার মুখে। আরশি ন্যাকামি করে বলল, বারে, আমি কি আমার বেস্ট ফ্রেন্ডের জামা পরতে পারি না? আর নীলার এই ড্রেসটি আমার খুব পছন্দ হয়েছে। আর সম্পর্কে তো সে এখন আমার ননদ হয়। এবং আমি নিজের কোন ড্রেস আনিনি। নীলা মুচকি হেসে বলল, কেন নয় ভাবি, অবশ্যই তুমি পারো। আর তাছাড়াও সব সময়ের মতো তোমার নজর আমার ব্যবহার করা প্রিয় জিনিসের প্রতি রয়ে গেল। এখন যদি তোমার সেকেন্ড হ্যান্ড জিনিস নিতে সমস্যা না হয় তাহলে আমারও তোমাকে দান করে দিতে কোন সমস্যা নেই। সেকেন্ড হ্যান্ড জিনিস আবার আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না। তুমি বরং তোমার কাছে রেখে দাও। নীলার এমন কথায় আরশির মুখ চুপসে গেল। উপস্থিত সবাই মিটমিট করে হাসল। কেবল অবাক নয়নে ইরফান নীলার দিকে তাকিয়ে রইল। তার জানা মতে আরশি নীলার সবথেকে কাছের। নীলা আরশির জন্য নিজের অনেক পছন্দের জিনিস বিসর্জন করেছে। কেউ যদি আরশির দিকে তুলে তাকিয়ে কথা বলেছে তাহলে নীলা তার প্রতিবাদ করেছে। অথচ আজ নীলা নিজের আরশিকে সকলের সামনে অপমান করল। সবাই আবার খাবার খেতে মনোনিবেশ করল। এর মাঝখানে নীরবতা ভেঙে ইবাদ বলে উঠল, জানো নীলা আপু, আমার একটা গান মনে পড়ে। নীলা ইবাদের দিকে তাকালো এবং মিষ্টি সুরে জিজ্ঞেস করল, কোন গান? ইবাদ সুর দিয়ে গাইতে লাগল, কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। ইবাদের গান শুনে নীলার ঠোঁটে প্রসারিত হল। খুব মিষ্টি একটি হাসি উপহার দিল ইবাদ ক্যাট। উপস্থিত সবাই মুচকি হাসল। আরশির সহ্য হলো না নীলার এমন খুশি, তাই সে আগ বাড়িয়ে ইবাদকে জিজ্ঞেস করল, আর আমাকে দেখে কোন গান মনে পড়ে তোমার? ইবাদ কিছুটা বিরক্ত বোধ করল, তারপর মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই বলতে শুরু, আপনাকে দেখে আমার একটি গান মনে পড়ে। আরশি উৎফুল্ল হয়ে বলল, তাড়াতাড়ি বল কোন গান। ইবাদ গানের সুর ধর, খিচুড়ি 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 খিচুড়ি, আমার ভাই বিরানি রেখে বেছে নিল খিচুড়ি। খিচুড়ির গান শুনলে আমার পায় যে বমি। খিচুড়ি খেতেই বলি দূরে যা এখনই। উপস্থিত সবাই হেসে উঠল। আসলে ইবাদের থেকে অপছন্দের খাবার হলো খিচুড়ি। এগুলো কিছু অপছন্দ করলে সে সেটি খিচুড়ির সাথে তুলনা দেয়। আরশি আবার অপমান বোধ করল। নীলা হাসতে হাসতে বলল, উফ ইবাদ, তুই তো বাংলাদেশের ফিউচার সিঙ্গার। ইরফানের রাগ উঠে গেল। একেই কাল রাতের করা নীলার কাজ।
তার ওপর তার অপছন্দের জিনিস করা, আবার আরশির ওপরও রাগ উঠেছিল, সব মিলিয়ে এখন জোর গলায় বলে উঠল, মানলাম আমি তোকে বিয়ে করিনি নীলা, তাই বলে তুই কষ্ট পেয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে তা আমি ভাবতে পারিনি। তোকে আমি কি করে সামলাবো? ইরফানের এমন নির্লজ্জ মার্কা কথাবার্তায় উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে ইরফানের দিকে তাকিয়ে আছে। কেবল আরশির ঠোঁটে হাসি। ইরিন আক্তার নিজের ছেলেকে কিছু বলতে যাবেন তার আগেই লায়লা ইসলাম তাকে ইশারা দিয়ে থামিয়ে দিলেন। তিনি দেখতে চান তার মেয়ে প্রতিউত্তরে কি বলেট। নীলা শব্দ করে হেসে উঠল ইরফানের কথায়। তার হাসি দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। তারপর নিজের হাসিকে নিজের আয়ত্তে এনে ইরফানের চোখে চোখ রেখে বলল, পুরুষ মানুষদের যদি সোনার থালা দান করা হয় তাহলে তারা সেই থালা নিয়ে বেহায়াদের মতন ভিক্ষা করে বেড়ায়। আর সেই জায়গায় তো আমি নিজেই ডায়মন্ড ছিলাম। তোমার মতো এমন কাপুরুষ আমাকে কি করে সামলাতো ইরফান ভাই? নীলার বলা কথা শুনে ইরফানের মুখে তুলা খাবার গাল দিয়ে নামে না। আরশি অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। বলার মতন ভাষা হারিয়ে ফেলেছে। আর উপস্থিত বাকিরা অট্ট হাসিতে ফেটে পড়ে। ইরফানের মুখ লজ্জা এবং রাগে লাল হয়ে যায়। খাবার না খেয়েই সেই চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে যায়। আরশি এখনো নীলার দিকে তাকিয়ে আছে। নীলা কালো রঙের বোরকা সাথে কালো রঙের হিজাব পরে নিল। উদ্দেশ্যে তার অফিসে যাওয়ার। আজ অফিসে সে না গেলেই নয়। সে গেলেই তো বড় সড় এক বোমা ফুটবে। তাই বাসায় বসে না থেকে আজ অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। পার্স হাতে নিল এবং পার্সের ভেতর যেই না ফোন ঢোকাতে যাবে অমনি কিছু একটা মনে পড়তেই তার টনক নড়ে উঠল। এত ঝামেলায় মাঝে আর ফোন ধরা হয়নি তার। গতকাল সাজার সময় যে ফোনে মেসেজ এসেছিল তা সে এখনো দেখেনি। তাই আর বিলম্ব না করে নীলা ফোন অন করল। ফোন অন করতেই তার মেজাজের 12টা বেজে গেল। ফোনের ওয়ালপেপারের লক স্ক্রিনে তার এবং ইরফানের ছবি, এবং হোম স্ক্রিনে তার এবং আরশির ছবি। নীলা বিরক্ত হয়ে মুখ থেকে শব্দ বের করে সর্বপ্রথম আগে ফোনের ওয়ালপেপার চেঞ্জ করল। তারপর চেক করা শুরু করল মূলত কিসের মেসেজ এসেছে। এই একদিন অনেক মেসেজই এসেছে তার, তাই সে সময় অনুযায়ী চেক করতে লাগলো। ঠিক সেই সময়ে যেই মেসেজটি এসেছিল সেটি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে পেয়েই গেল। দেখল একটি মেইল এসেছে। মেইলটি ওপেন করতেই তার মুখে হাসি ফুটে উঠল। মেইলটির রিপ্লাই দিয়ে তারপর নিজে নিজে বলল, অনেক নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছি। অনেক স্যাক্রিফাইস করেছি। এখন শুধু নিজেকে এবং নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দিব। তোমার পিছনে লেগে নিজের মূল্যবান সময় নষ্ট করব না ইরফান ভাই। বরং তোমাকে হারে হারে বোঝাবো তুমি কি হারিয়েছ। আই লাভ সিইং মেন ইন রিগ্রেট। কথাগুলো বলে ফোন পার্সে ঢুকিয়ে নীলা নিজের গন্তব্যের জন্য বের হয়ে গেল। তুই কি চাস আমি এমনটা করি? মুনভির বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে মুনভি আর মিহাল। দুজনের দৃষ্টি সামনের দিকে। যেন একে অপরের দিকে তাকাতে তারা দ্বিধা অনুভব করছে। যেন চোখে চোখ পড়ে গেলেই তারা দুর্বল হয়ে পড়বে। মিহাল গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস আই ওয়ান্ট দিস। প্রতারকদের সাথে প্রতারণা না করলে চলে না। প্রতারকদের সাথে প্রতারণা করেই তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হয়। দিস ইস মিহাল খানস রুলস। কথাগুলো বলেই মিহাল চলে আসবার জন্য পা বাড়ালো, কিন্তু মুনভির কথা শুনে তার পা জোড়া সেখানে থেমে গেল। প্রতারকদের জন্য কি কোন মেয়েকে ব্যবহার করা ঠিক হবে? কারোর মন নিয়ে খেলা ঠিক হবে? মুনভি একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে কথাগুলো বলল। মিহালের চোয়াল শক্ত হয়ে গেল মুনভির বলা কথা শুনে। সে দাঁতে দাঁত চেপে বলল, আই ডোন্ট কেয়ার। আমি কোন মেয়ের অনুভূতি নিয়ে কেয়ার করি না। আই অনলি কেয়ার অ্যাবাউট ফর মাই মাদার, অ্যাবাউট হার ফিলিংস। তো কেউ যদি হার্ট হয় সেই বিষয় নিয়ে আমি ভাবব না। একজনের পাপে 10 জন ভোগে। আমার মার খুশির জন্য আমি যে কোনো বাধা পার করতে পারি। আর সত্য খুঁজে বের করতে হলে তো কাউকে না কাউকে ব্যবহৃত হতেই হবে। এখন না হয় সেই পরিবারের মেয়েকেই ব্যবহার করব। সে যদি নিজ থেকে এইখানে না আসে তাহলে আমি নিজে সেখানে যাব। পুরনো ক্ষত জাগ্রত করার সময় এসে গেছে। কথাগুলো বলেই মিহাল হনহনিয়ে চলে গেল। মুনভি পিছন ফিরে তাকে যেতে দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সে খুব ভালো করেই বুঝতে পারছে সামনে খুব বড় ঝড় আসতে চলেছে। নীলা মির্জা ইন্ডাস্ট্রির সামনে এসে থামল। সে গাড়ি চালাতে পারে তাই নিজেই গাড়ি চালিয়ে অফিসে চলে আসলো। একমাত্র মেয়ে হবার কারণে প্রায়শই তার অফিসের দিকটা দেখতে হয়। বাবার পাশাপাশি সে অফিস থেকে অনেক কিছু শিখে গেছে। কিভাবে বিজনেস হ্যান্ডেল করতে হয়। গাড়ি থেকে বের হয়ে সোজা নিজের কেবিনে চলে গেল। তার জন্য আলাদা কেবিন আছে। তার বাবা চাচারা সকালেই খাবার খেয়ে এখানে চলে এসেছিল। ইরফান আসবে কি আসবে না সেই সম্পর্কে তার জানা নেই এবং সে জানতেও চায় না। তাকে অফিসে দেখে অফিসের সবাই অবাক হয়ে গেল।
যে মেয়ের কাল বিয়ে হবার কথা কিন্তু বিয়ে হলো না, সেই মেয়ের ঘরে কান্নাকাটি না করে ঘরে লুকিয়ে না থেকে সোজা অফিসে চলে আসলো। কেউ নীলার এমন কাজ দেখে প্রশংসা করলো, আবার কেউ বাজে মন্তব্য করল। সবকিছুই নীলার কানে আসলো, কিন্তু সে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিল। ইরফান আরশিকে নিয়ে অফিসে এসেছে। দুজনে মিলে কাপল ড্রেস পরেছে। ইরফান সকালে না খেয়েই নিজের রুমে চলে এসেছিল খাবার টেবিলে অপমানিত হবার পর। আরশিও তার রুমে চলে আসে। তারপর দুজন মিলে কিছুক্ষণ কথাবার্তা বলে বাহিরে চলে যায় খাবার খাওয়ার জন্য, এবং আরশির মার্কেট করা প্রয়োজন সেই জন্য। তারপর দুজন মিলে অনেকগুলো কাপল ড্রেস কিনল, কারণ তাদের ধারণা এসব পরে নীলার সামনে ঘুরলে নীলা জেলাস ফিল করবে। নীলা নিজের টেবিলে বসে সিসিটিভি ফুটেজ দিয়ে তাদেরকে আসতে দেখল। নীলার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বাঁকা হেসে বলল, আসো ভাইয়া এবং ভাবি আসো, তোমাদের অপেক্ষায় তো ছিলাম। নিচের হলো রুমে বসে তিন ভাই মিলে চা খাচ্ছিল এবং নীলার ব্যাপারে কথা বলছিল। তাদের এখন চিন্তা যে নীলা কি সত্যিই ঠিক আছে নাকি ঠিক থাকার নাটক করছে। যাই হোক, তারা গার্ডিয়ান, তাদের চিন্তা থাকাটাই স্বাভাবিক। আরশির পরিবারের কেউই নেই। মেয়েটা নিজের বড় ভাইয়ের কাছে ছোট থেকে বড় হয়েছে। মা বাবা নেই তার। তার ভাইয়া বিদেশে চলে গিয়েছিল যখন সে ক্লাস 10-এ পড়ত। তারপর সে তার মামির কাছে চলে যায় এবং সেখানে থেকেই পড়াশোনা করে। এখন আরশিও তাদের পরিবারের সদস্য হয়ে গেছে, আরশির সম্পর্কেও তো ভাবতে হবে তাদের। অবশ্য আরশিকে অনেক আগে থেকেই তারা নিজেদের মেয়ের মতো মনে করত। স্কুল লাইফ থেকেই আরশি নীলার বেস্ট ফ্রেন্ড। সেই সুবাদে সে অনেকবারই বাড়িতে এসেছিল, তাই সবাই তাকে ভীষণ ভালোবাসত। আর এখন যেহেতু এই বাড়ির বউ হিসেবে এসেছে, হিসেবে তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। যত যাই হোক, বিয়েটা তো হয়ে গিয়েছে, কেউ চাইলে তো আর অস্বীকার করতে পারবে না। এই সব আলোচনাই করছিল তিন ভাই মিলে, তখনই ইরফান এবং আরশি এসে উপস্থিত হল। সবাই তাদের দিকে দৃষ্টিপাত করল। ইমরান মির্জার মেজাজ বিগড়ে যায়। তিনি কখনো ভাবতে পারেননি তার ছেলে এতটা নির্লজ্জ হবে। এত কিছুর পরেও কত সুন্দর নিজের বউকে নিয়ে ড্যাং করে অফিসে চলে আসলো। আবার দুজনে মিলে একই রঙের পোশাক পরিধান করেছে। ইমরান মির্জা রাগ দেখিয়ে যেই না কিছু বলতে যাবেন, অমনি নিলয় মির্জা তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন, ইরফান, ভালো করেছ তোমার বউকে নিয়ে অফিসে এসেছ। নিজের কেবিনে নিয়ে যাও। ইরফান আরশির হাত ধরে নীলার কেবিনের দিকে যেতে লাগল। তা দেখে ইমরান খান বলে উঠল, ওইদিকে কেন যাচ্ছ? নিজের কেবিনের রাস্তা কি ভুলে গেছ? মানলাম চোখ খেয়ে বসে আছো, তাই বলে নিজের ভালো কিসে তা দেখতে পাচ্ছ না, কিন্তু নিজের কেবিন কোনটা অন্তত তা তো চিনবে। আরশির মুখে অন্ধকার নেমে আসে শ্বশুর মশাইয়ের কথা শুনে। সব কথাতেই সবাই তাকে টানবে এবং তাকে ছোট করে নীলাকে বড় করবে। ইরফানের ঠিক ভালো লাগলো না নিজের বাবার বলা কথাগুলো, এভাবে সবার সামনে। সে বিরক্তিবোধ করল এবং চোখ মুখ কুঁচকে বলল, কেন, একদিন না একদিন তো এই কেবিন আমারই হবে, তাই এখনই চলে যাচ্ছি। ইরফানের এমন লাগামহীন কথায় উপস্থিত তার বাবা এবং চাচারা নিজের বসার আসন থেকে উঠে পড়লেন। তারা বুঝতেই পারছে না এত কিছু হবার পরেও ইরফান কি করে এই আশা করছে। এমন সময় নিজের কেবিন থেকে নীলা বের হয়ে আসলো। নীলাকে সেই কেবিন থেকে বের হতে দেখে আরশি বলে উঠল, অন্যের কেবিন তুই কি করছিস? জানিস না এইটা ইরফানের কেবিন? নাকি জেনে বুঝে ইচ্ছে করে করছিস এমনটি? নীলা আরশির কথার উত্তর না দিয়ে গুন গুন করে গান গাইল, বায় ওর ভাভি কোর, বধাই হো বধাই। তার গাওয়া গান শুনে ইরফান আর আরশির মুখ কালো হয়ে গেল। তারপর নীলা বলতে শুরু করল, ভাবি, আমি জানতাম না যে আপনি চোখ দেখেন না। এইটা আপনার স্বামীর কেবিন না, এইটা আমার কেবিন। আপনার স্বামীর কেবিন তো ওই ডান দিকে। ইরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, আমার কেবিন ডান দিকে ঠিকই, কিন্তু তুই তো বলেছিলি তোর এইসব ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, তাই আমার নামে করে দিবি। তাহলে কেন আজ আমার কেবিনে এসে বসেছিস? আজই তো আমার নামে সবকিছু দিয়ে দেওয়া কথা ছিল, তাহলে করে দে আমার নামে। ইরফানের কথায় নীলা অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসি দেখে সবাই অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকে। তাকে এখন কিছুটা ভয়ঙ্কর দেখাচ্ছে। নীলা হাসতে হাসতে বলল, তোমার নামে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখনো তো তোমার নামে দিইনি, আর ভবিষ্যতেও দেব না। নীলার এমন প্রত্যাখ্যানের ইমরান মির্জা বেশ খুশি হলেন। তিনি চান না তার প্রতারক ছেলে নীলার অধিকার ভোগ করুক। ইরফান আর আরশি অবাক হয়ে গেল। ইরফানের মাথা রাগে ফেটে যাচ্ছে। সে হুঙ্কার দিয়ে বলে উঠল, মানেটা কি? তুই কথার খেলাপ করবি? মির্জা পরিবারের বড় মেয়ে নিজের কথার খেলাপ করেছে, সেও দিন শেষে প্রতারণা করেছে।
এতটাই খারাপ দিন আসলো তোর যে তুই কথার খেলাপ করলি? কই গেল তোর ডায়লগও? কি জানি বলতি? নীলা মির্জা এক কথার মানুষ। সে তার কথার খেলাপ করে না। তাহলে এখন কেন করেছিস? নীলা কেবল বাঁকা হাসল। উপস্থিত সবার দৃষ্টি তার দিকে। নীলা একদম শান্ত কণ্ঠে বলল, প্রতারণা কি করে করতে হয় তা তোমাদের কাছ থেকে তো শিখেছি। তোমরা দুজনই আমার প্রতারণার শিক্ষক। তোমাদের কাছ থেকেই আমি প্রতারণা শিখেছি। ভাবলাম যা শিখেছি সেটির নমুনা আগে তোমাদেরকে দেই। তোমাদের সব থেকে বেশি অধিকার আছে তোমাদের কাছ থেকে আমার শেখা এই প্রতারণার নমুনা উপভোগ করার। যে যেমন তার সাথে তো তেমনই ব্যবহার করতে হয়। ভালোবাসার বদলে ভালোবাসা এবং প্রতারণার বদলে প্রতারণা। এটাই নীলা মির্জার নিয়ম। চলবে?